হ্যালো ভিউয়ার্স, চতুর্থ ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্স ফিফথ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B1 পেপারটি রয়েছে চীনের ইতিহাস, এই পেপারের একটি ইম্পর্টেন্ট 20 নম্বরের প্রশ্ন 2024-25 সাজেশন অনুযায়ী তুংচি পুনঃস্থাপন বা তুংচি রেস্টোরেশন, এই প্রশ্ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা শেষে এর উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে। বিএ হিস্ট্রি অনার্স ফিফথ সেম ডিএসসি B1 চীনের ইতিহাস। এখানে প্রশ্ন হচ্ছে তুংচি পুনঃস্থাপন কি প্রকৃতই পুনঃস্থাপন ছিল? তা চীনে তুংচি পুনঃস্থাপন বলে একটা পর্ব চলে, তা সেইটা কি সফল হয়েছিল? অর্থাৎ এই তুংচি পুনঃস্থাপন কি সত্যি পুনঃস্থাপন ছিল বা প্রকৃতই পুনঃস্থাপন ছিল কিনা, এটাই আমাদের প্রশ্ন। দেখো, এই পুনঃস্থাপনের প্রশ্ন ধরে একটা প্রসঙ্গ আছে জাপানের ইতিহাসের ক্ষেত্রে। পরের সেমিস্টারে তোমাদেরকে পড়তে হবে জাপানের ইতিহাস। সেখানে একটা প্রশ্ন হয় মেইজি পুনঃস্থাপন। মেইজি পুনঃস্থাপনটা কি? জাপানের সম্রাটকে মেইজি বলা হয়। এখন সম্রাটের যে ক্ষমতা ছিল জাপানে, সেই ক্ষমতা তার যে প্রধানমন্ত্রী শগুন তিনি করায়ত্ত করে নিয়েছিলেন এবং সম্রাটকে হাতের পুতুলে পরিণত করেছিলেন। কিন্তু এইভাবে হাজার বছর পর চীনের এই সম্রাটের ক্ষমতা পুনরুদ্ধার করা হয়। দেশের বিভিন্ন জাতি গোষ্ঠী তারা এই শগুনের বিরুদ্ধে অর্থাৎ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ করে আন্দোলন করে সম্রাটের সেই ক্ষমতাকে পুনরুদ্ধার করে সম্রাটের হাতেও অর্পণ করা হয়। এই বিষয়টাকে বলা হয় সম্রাটের ক্ষমতা পুনরুদ্ধার, যাকে জাপানি ভাষায় বলা হয় মেইজি পুনঃস্থাপন। তো এখানে কিন্তু চীনের ক্ষেত্রে বলা হচ্ছে তুংচি পুনঃস্থাপন। তা তুংচি হচ্ছে চীনের সম্রাটকে বলা হয় তুংচি, বা তার নাম ছিল তুংচি। তা পুনঃস্থাপন সম্রাট পুনরায় এখানে স্থাপিত হচ্ছে, কিন্তু তেমনটা কিন্তু নয় চীনের ক্ষেত্রে, জাপানের মতো নয়। চীনের ব্যাপারটি দ্বারা এই যে চীনের যে তাইপিং বিদ্রোহ হয় 1862 সালে, তাইপিং বিদ্রোহ নিয়ে তোমাদের পরে ক্লাসে আলোচনা করব। কৃষকরা একটা আন্দোলন করে তাইপিং আন্দোলন, এবং চীনের ব্যাপক প্রভাব ফেলে। চীনের একটা অংশ এরা প্রায় স্বাধীন একটা রাজ্য তৈরি করেছিল। এখন এই তাইপিং বিদ্রোহ একটা সময় ব্যর্থ হয়, দমন করা হয় এবং তাইপিংদের হাত থেকে পিকিং, রাজধানী পিকিংকে মুক্ত করা হয়। তখন চীনের যে সম্রাট ছিলেন সেই সি জেনফেং, তিনি কিন্তু মারা যান এই 1862 নাগাদ। মারা গেলে তার নাবালক পুত্র সেই চুন, তার পুত্রের নাম সেই চুন, তার বয়স ছিল 5 থেকে 6 বছর। এই নাবালক অবস্থায় তিনি সম্রাট হন। যেহেতু তিনি নাবালক, তিনি দেশের শাসন কার্য পরিচালনায় অক্ষম, তাই রাজমাতা যিনি ছিলেন সেই জুসি, রাজমাতা জুসি অর্থাৎ সম্রাজ্ঞী, তিনি প্রকৃত শাসন ক্ষমতা নিজের হাতে নেন এবং সম্রাটের নামে তিনি শাসন ক্ষমতা পরিচালনা করেন। এই নাবালক সম্রাট সেই চুনের রাজত্বকালটাকে চীনের ইতিহাসে বলা হয় তুংচি। এখন প্রশ্ন হচ্ছে যে তুংচি পুনঃস্থাপনটা কি? পুনঃস্থাপন বলতে এখানে এই যে এই সম্রাটের শাসনকালে চীনের অবস্থা নানা রকম ভাবে খারাপ হয়ে গিয়েছিল। এই সময় চীনে বিদেশি আগ্রাসন অনেকটা বেড়েছিল, সাম্রাজ্যবাদী যে আগ্রাসন সেটা অনেকটা বৃদ্ধি পেয়েছিল। ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, এই সমস্ত দেশ তারা চীনের উপরে সন্ধি পদ্ধতির ভিতর দিয়ে চীনের উপরে নানা রকম ভাবে তারা কিন্তু বাণিজ্যিক আধিপত্য স্থাপন করে বসেছিল। অর্থাৎ একদিকে ছিল চীনে বিদেশি আক্রমণ বা বৈদেশিক আগ্রাসন, আর অন্যদিকে চীনের আভ্যন্তরীণ ক্ষেত্রে এই সময় বিশৃঙ্খল একটা পরিস্থিতি চলছিল। এই অবস্থায় চীনের যে রাজবংশ, সেই চীনের যে রাজবংশ তাকে বলা হয় মাঞ্চু রাজবংশ। এই মাঞ্চু রাজবংশকে ক্ষমতায় প্রতিষ্ঠিত রাখার জন্য বা তাকে টিকিয়ে রাখার জন্য চীনের যারা রক্ষণশীল ব্যক্তি বা এই মাঞ্চু সরকারের যারা উচ্চপদস্থ সামরিক কর্মচারী, বিশেষ করে যে সম্রাট মারা গিয়েছিলেন শি জেনফেং, তার ভাই প্রিন্স কুং, এনার নেতৃত্বে চীনে কিছু আধুনিক প্রগতিশীল সংস্কার কার্য সাধিত হয়। এই সংস্কার কার্যে পরিচালনা করা হয় চীনকে ডেভেলপ করার জন্য, চীনের আত্মশক্তিকে ফিরিয়ে আনার জন্য, চীনের আভ্যন্তরীণ ক্ষেত্রে এই সমস্ত বিদ্রোহগুলিকে দমন করার জন্য। এই সংস্কার কর্মসূচিকে বলা হয় তুংচি পুনরুদ্ধার। অর্থাৎ এখানে পুনরুদ্ধার বলতে সম্রাটের ক্ষমতা পুনরুদ্ধার নয়, সম্রাটের ক্ষমতা তো আর হারিয়ে যায়নি যে পুনরুদ্ধারের ব্যাপার আছে। জাপানে যেমনটা হারিয়ে গিয়েছিল আবার তাকে পুনরুদ্ধার করায়, জাপানের ইতিহাসে ওটি পুনরুদ্ধার। কিন্তু চীনের ইতিহাসে এখানে পুনরুদ্ধার বলতে চীনের সম্রাটের ক্ষমতা
প্রতিষ্ঠিত রাখার জন্য, তার পরিস্থিতিকে আরো ভালো করার জন্য, রাজবংশকে আরো শক্ত ভিতের উপর প্রতিষ্ঠা করার জন্য কিছু সংস্কার কার্য করা হয়। এই সংস্কার কার্যটাকে বলা হচ্ছে তুংচি পুনঃস্থাপন। তা এই সময় চীনের একাধিক জায়গায় আভ্যন্তরীণ ক্ষেত্রে আমি একটু বলি, আভ্যন্তরীণ ক্ষেত্রে বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, কারণ চীনে বিভিন্ন জায়গায় এই সময় বিদ্রোহ মাথা ছাড়া দিয়ে ওঠে। তাইপিংরা তো বিদ্রোহ করছিল, এছাড়া মিয়াও বিদ্রোহ, ইয়েনান বিদ্রোহ, এছাড়া মুসলিম বিদ্রোহ, এগুলো কিন্তু চলেছিল। তা এই সময় চীনের মাঞ্চু রাজবংশ কঠোর হাতে এই বিদ্রোহগুলোকে দমন করেন, করে দেশের ভিতরে একটা আভ্যন্তরীণ ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন। এবং এরা উপলব্ধি করেন এই মাঞ্চু শাসক বর্গ যে একটা সংস্কার কার্য প্রয়োজন, এবং এই সংস্কারের ভিতর দিয়ে চীন আত্মশক্তিতে বলিয়ান হবে এবং এই বিদেশি পাশ্চাত্য শক্তিবর্গের বিরুদ্ধে মোকাবিলা করবে। কিন্তু এখন এই মুহূর্তে বিদেশি শক্তির সাথে মোকাবিলা করার কোনো প্রশ্নই নেই, কারণ চীন প্রস্তুত নয়। তো চীনকে নিজেকে তৈরি হতে হবে, এই তৈরি হওয়ার জন্য এই সংস্কার কার্য করা হয়। এবং এক্ষেত্রে কয়েকটা উদ্দেশ্য রাখা হয় সামনে, যেমন প্রথম উদ্দেশ্য চীনের আভ্যন্তরীণ বিদ্রোহগুলিকে দমন করা, কেন্দ্রীয় যে সরকার রয়েছে মাঞ্চু সরকার তাকে সমহিমায় প্রতিষ্ঠিত করা, বিদেশি যে শক্তিবর্গগুলো চীনে ঘাঁটি গেড়ে বসে আছে তাদের সাথে সহযোগিতামূলক, উদার সহিষ্ণুমূলক বা পারস্পরিক সহযোগিতামূলক নীতির মধ্য দিয়ে তাদের সাথে একটা সুসম্পর্ক স্থাপন করা। তো এই উদ্দেশ্যকে সামনে রেখে তারা কিছু সংস্কার কার্যে ব্রতী হয়। সংস্কার কার্যগুলো কি ছিল? প্রথমে পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করতে হবে, অর্থাৎ পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান, পাশ্চাত্যের গণিত শাস্ত্র, জ্যোতিষ, নীতিশাস্ত্র, শরীরবিদ্যা, আধুনিক সামরিক বিজ্ঞান, এগুলোকে গ্রহণ করার চেষ্টা করতে হবে। এবং চীনে বিভিন্ন জায়গায় স্কুল কলেজ বিদ্যালয় এগুলো তৈরি হয় এবং পাশ্চাত্যের ধাঁচে এখানে এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়। মার্টিন বলে একজন আমেরিকান অধ্যাপককে ইংরেজি শিক্ষার জন্য তাকে আনা হয় চীনে, এবং চীন থেকে অনেক ছাত্রকে উচ্চ শিক্ষার জন্য কিন্তু বিদেশে পাঠানো হয়েছিল। এছাড়া চীনে যে প্রিন্স কুং, যিনি সম্রাটের পূর্ববর্তী সম্রাটের ভাই ছিলেন এবং বর্তমান সম্রাট সেই চুনের কাকা ছিলেন, এই যুবরাজ বা এই রাজপুরুষ তিনি উপলব্ধি করেছিলেন যে বিদেশিদের যে ভালো দিকগুলো রয়েছে সেই দিকগুলোকে গ্রহণ করতে হবে, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানকে গ্রহণ করতে হবে এবং এইভাবে চীনকে ডেভেলপ করতে হবে। অবশ্যই এই সমস্ত সংস্কার কিন্তু করতে হবে প্রাচীন যে চীনা ঐতিহ্য রয়েছে, যে কনফুসীয় আদর্শ আছে, সেই আদর্শের ভিত্তিতে এগুলো গ্রহণ করতে হবে। অর্থাৎ এই সংস্কার কার্য একদিকে যেমন আধুনিক ছিল, আবার অন্যদিকে এর ভিতরে ছিল রক্ষণশীল চরিত্র, অর্থাৎ প্রাচীন চীনা কনফুসীয় ঐতিহ্যের কে সামনে রেখে তারা এই সমস্ত সংস্কার কার্যে ব্রতী হয়েছিল। এবং সামরিক ক্ষেত্রেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়। এখানে জাহাজ নির্মাণ নতুন করে ঢেলে সাজানো হয়, আধুনিক অস্ত্রশস্ত্রের কারখানা তৈরি করা হয়, সামরিক প্রযুক্তি বিদেশ থেকে গ্রহণ করার চেষ্টা করা হয়, আধুনিক গোলা বারুদের কারখানা তৈরি করার চেষ্টা করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের যে পুস্তক সেগুলো চীনা ভাষায় অনুবাদ করার কাজ এই সময় চলে। এখন এখানে একটা বইয়ের কথা বলছি আমি, এলিমেন্টস অফ ইন্টারন্যাশনাল ল। এই বইটি এখানে চীনা ভাষায় অনুবাদ করা হয়। শিল্প, পরিবহন এসব ক্ষেত্রেও আমূল পরিবর্তন করা হয়, বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয় এবং চতুর্দিক দিয়ে সামরিক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে এবং রাজনৈতিক ক্ষেত্রেও চীনে কিন্তু একটা আমূল পরিবর্তন আসে এবং বিদেশিদের সাথে সহযোগিতা করে তাদের সাথে একটা বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি করে পারস্পরিক বাণিজ্যিক আদান প্রদানের ভিত্তিতে একটা মৈত্রীর সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলেন চীনের এই মাঞ্চু রাজবংশ। কারণ তারা বুঝতে পেরেছিলেন যে বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করার সময় এটা নয়, এখন নিজেদেরকে ডেভেলপ করতে হবে, আত্মশক্তিতে নিজেদেরকে শক্তিশালী করতে হবে এবং তার জন্য বিদেশি পাশ্চাত্য শক্তিগুলির সাহায্য প্রয়োজন। তাই তাদেরকে তারা চটাতে চায়নি, তাদের সাথে তারা বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি করে তাদের কাছ থেকে তারা অনেক কিছু শিখতে চেয়েছিল, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান, সামরিক প্রযুক্তিবিদ্যা এবং আরো ভালো ভালো অনেক কিছু, যেগুলো চীনকে আধুনিকতার পথে নিয়ে যাবে। কিন্তু একটা সময় এই তুংচি পুনরুদ্ধার বা তুংচি যে আন্দোলন, এটা একটা আন্দোলনে পরিণত হয়, এটা কিন্তু ব্যর্থ হয়েছে।
কেন ব্যর্থ হয়েছিল তার পিছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথম কারণ, এই তুংচি আন্দোলনটা পরিচালনা করেছিলেন কিন্তু সমাজের রক্ষণশীল ব্যক্তিরা, অর্থাৎ এটি ছিল প্রাচীন চীনা কনফুসীয় আদর্শের দ্বারা পরিচালিত। তাই এর ভিতরে আধুনিকতা ছিল না। যেসব পদক্ষেপ নেওয়া হয় সেগুলি কিন্তু আধুনিক, প্রকৃত অর্থে আধুনিক ছিল না। তা এটা ছিল রক্ষণশীল। এছাড়া চীনের যে শাসক, সেই সম্রাজ্ঞী জুসি, তিনি এই প্রাচীন রক্ষণশীলদের সমর্থন হারানোর ভয়ে তিনি এই আন্দোলন বেশি দিন চালিয়ে নিয়ে যাওয়ার পক্ষপাতী ছিলেন না। এছাড়া বিদেশিদের সাথে যে সম্পর্ক স্থাপন করার কথা বলা হচ্ছে এখানে, সেটা কিন্তু প্রকৃত অর্থে সেই সম্পর্ক স্থাপন করা সম্ভব হয়নি। কারণ নানা কারণে বিদেশিদের সাথে চীনের কিন্তু যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা কিন্তু লেগেই ছিল। কারণ চীনে ব্যবসা বাণিজ্য করতে গেলে নজরানা পদ্ধতি, চুক্তি ব্যবস্থা, এগুলোর মধ্যে দিয়ে বিদেশিদেরকে যেতে হয়েছিল। এবং এই কারণে, এই নজরানা প্রথার কারণে বিদেশি শক্তিগুলোর সাথে চীনের কিন্তু ভালো সুসম্পর্ক কখনো কালেই গড়ে উঠতে পারেনি। যদিও একটা বিদেশ দপ্তর এই তুংচি শাসনকালে কিন্তু তৈরি হয়, যে বিদেশ দপ্তরটির নাম হচ্ছে তুংমিং ইয়েমেন। এই তুংমিং ইয়েমেন হচ্ছে একটি বিদেশ দপ্তর, চীনের আধুনিক বিদেশ দপ্তর, যেখানে 4টি দেশ, ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া, আমেরিকা এর মধ্যে ছিল, এবং উপকূল রক্ষা একটা দপ্তর ছিল। অর্থাৎ চীনের বিদেশ দপ্তর তৈরি হয়। এই দপ্তরের অধীনে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা, শুল্ক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা ইত্যাদি পদক্ষেপ নেওয়া হয়েছিল এই দপ্তরকে সামনে রেখে। তবুও বিদেশিদের সাথে সুসম্পর্ক কিন্তু গড়ে উঠতে পারেনি। এছাড়া চীনের যে আভ্যন্তরীণ ক্ষেত্রে বিভিন্ন বিদ্রোহগুলো চলছিল, নিয়েন বিদ্রোহ, মিয়াও বিদ্রোহ, মুসলিম বিদ্রোহ, তাইপিং বিদ্রোহ, এগুলো প্রকৃত অর্থে মানে এগুলো দমন হলেও কিন্তু তার আগুন কিন্তু নেভেনি। তাই চীনের সামাজিক ক্ষেত্রে একটা অশান্তি লেগেই ছিল। সাধারণ মানুষের অবস্থার কোনো উন্নতি কিন্তু ঘটানো সম্ভব হয়নি। এছাড়া বিদেশে যেসব পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করার জন্য যেসব চীনা ছাত্রকে বিদেশে পাঠানোর একটা হিড়িক তৈরি হয়েছিল, সেটা পরবর্তীকালে কিন্তু থেমে যায়। অর্থাৎ এটা প্রথম দিকে কিছুটা সাফল্য লাভ করলে পরবর্তীকালে এই তুংচি আন্দোলন কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হয়। অর্থাৎ এই তুংচি পুনঃস্থাপনকে প্রকৃত পুনঃস্থাপন বলা যায় না, কারণ এর যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা কিন্তু পূরণ হয়নি। চীন আত্মশক্তিতে বলিয়ান হয়ে উঠতে পারেনি শেষ পর্যন্ত। তাই একে প্রকৃত অর্থে পুনঃস্থাপন বলা যায় না। তবে কি এই তুংচি পুনঃস্থাপনের কোনো গুরুত্ব নেই? অবশ্যই কিছু গুরুত্ব রয়েছে। যেমন এই তুংচি পুনঃস্থাপনের ভিতর দিয়ে পরবর্তীকালে চীনের ইতিহাসে যেসব আন্দোলনগুলো হয়েছিল, যেমন আত্মশক্তি আন্দোলন, যেমন বক্সার বিদ্রোহ, যেমন সান ইয়াতসেনের নেতৃত্বে চীনের প্রজাতান্ত্রিক আন্দোলন, এই সমস্ত বড় বড় আন্দোলনগুলো যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা পেয়েছিল এই তুংচি পুনঃস্থাপনের ভিতর দিয়ে। অর্থাৎ তুংচি পুনঃস্থাপন চীনের পরবর্তীকালে যেসব প্রগতিশীল আন্দোলনগুলো হয়েছিল, সেই আন্দোলনগুলোকে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল। তাই সেই দিক দিয়ে দেখলে তুংচি আন্দোলনের কিছুটা হলেও কিন্তু গুরুত্ব রয়েছে। তাই তুংচি পুনঃস্থাপন বা তুংচি পুনঃস্থাপনের প্রকৃতি বা তুংচি পুনঃস্থাপন কি প্রকৃত অর্থেই পুনঃস্থাপন ছিল, বা তুংচি আন্দোলন, যাই বলো মূল বিষয়টা একই। এই প্রশ্নে যে প্রপার 20 নম্বরের যে অ্যান্সার তোমাদের জন্য, সেই অ্যান্সার নিয়ে এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। অনার্স 5th সেম ডিএসসি B1 চীনের ইতিহাসে তুংচি পুনঃস্থাপন বা তুংচি রেস্টোরেশন সম্পর্কে লেখো, মার্কস 20। তাইপিং বিদ্রোহ অবসান হলে 1862 তাইপিং রাজধানী নানকিং পুনরায় মাঞ্চু সম্রাটের অধীনে আসে। ইতিমধ্যে সম্রাট সি জেন ফেং মারা গেলে তার নাবালক পুত্র সেইচুন মাত্র 5 থেকে 6 বছর বয়সে সিংহাসনে বসেন। বালক সম্রাট সেইচুং এর শাসনকাল তুংচি রেস্টোরেশন কাল নামে পরিচিত। তার মা জুসি বিধবা সম্রাজ্ঞী হিসাবে তার দায়িত্ব পালনে এগিয়ে আসেন। মৃত সম্রাট ফেং এর শাসনকালে বিশেষ প্রভাবশালী জুসি মৃত সম্রাটের ফেং এর ভ্রাতা প্রিন্স কুং এর সহযোগিতায় প্রতিপক্ষকে কূটনীতিতে পরাভূত করেন। প্রাসাদ বিদ্রোহের সাফল্য লাভের পর জুসি বালক সম্রাটের প্রতিনিধির পদ গ্রহণ করেন এবং সমগ্র প্রশাসনিক দায়িত্ব স্বহস্তে গ্রহণ করেন। বালক সম্রাট সেইচুনের রাজত্বকাল তুংচি রেস্টোরেশন বা তুংচি পুনরুদ্ধার নামে খ্যাত। প্যারা করে দেখো 1900 খ্রিস্টাব্দ থেকে মাঝামাঝি সময়ে চীনে আভ্যন্তরীণ বিদ্রোহ ও বৈদেশিক আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছিল। মাঞ্চু শাসন সংকটের সম্মুখীন হয়েছিল। এই পরিস্থিতিতে রক্ষণশীল শাসক গোষ্ঠী মাঞ্চু শাসন বজায় রেখে
বিদ্রোহ দমন ও বৈদেশিক আক্রমণ বন্ধ করতে চেয়েছিলেন। তারা চেয়েছিলেন এক রক্ষণশীল কর্মসূচি প্রণয়ন করে, তা তুংচি রেস্টোরেশন নামে পরিচিত। সংকট মোকাবিলায় তুংচি সরকার 4টি পথ অনুসরণ করেন। প্রথমত, কঠোর হাতে অভ্যন্তরীণ সমস্যা বা বিদ্রোহের মোকাবিলা করা। দ্বিতীয়ত, কেন্দ্রীয় শাসনের অবিসংবাদী প্রাধান্য কর্তৃত্বে বলবৎ করা। তৃতীয়ত, সংস্কারের মাধ্যমে প্রাচীন ঐতিহ্যভিত্তিক চীনা সমাজ এবং কনফুসীয় বেসামরিক শাসন পুনঃপ্রতিষ্ঠা করা। চতুর্থত, বিদেশিদের প্রতি কিছুটা সহনশীল নীতি অনুসরণের মাধ্যমে চীনা স্বার্থ রক্ষা করা। প্যারা করে দেখো, তুংচি সরকারকে প্রথমে তাইপিং বিদ্রোহ, ইউনানে মুসলিম বিদ্রোহ, উত্তর চীনে নিয়েন আন্দোলন, পশ্চিমে পার্বত্য অঞ্চলের মিয়া উপজাতির বিদ্রোহ দমনের জন্য বিভিন্ন ব্যবস্থা করতে হয়েছিল। তাইপিং বিদ্রোহের অবসান ঘটে গভর্নরের সামরিক তৎপরতায়। আবার ইতিমধ্যে নানা কারণে তাইপিংরা দুর্বল হয়ে পড়েছিল। মিয়েনরা তাইপিংদের সমর্থন করেছিল। শেষ পর্যন্ত লিয়ের তৎপরতায় 1868-তে নিয়েন আন্দোলনের অবসান ঘটে। ইউনানের মুসলিম বিদ্রোহের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। পার্বত্য অঞ্চলে মিয়াও বিদ্রোহীরা শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আসে। বিদ্রোহগুলি দমনের পর সমগ্র চীনের উপর তুংচি সরকারের আধিপত্য প্রতিষ্ঠা হয়। অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠাকে কেন্দ্র করে শাসকরা রক্ষণশীলতাকে নতুনভাবে টিকিয়ে রাখার জন্য তুংচি রেস্টোরেশনে আকৃষ্ট হয়। প্যারা করে তুংচি সরকারকে অভ্যন্তরীণ ক্ষেত্রে ব্রিটেন, ফ্রান্স প্রভৃতি শক্তির মোকাবিলা করতে হয়। আপাত দৃষ্টিতে তারা চীনের রাষ্ট্রনৈতিক স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখলেও প্রকৃতপক্ষে চীন অর্থনৈতিক সাম্রাজ্যবাদ কায়েম করতে চেয়েছিল। চীনের সঙ্গে যে সকল অসম চুক্তি ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছিল সেগুলিকে আরও জোরদার করা ছিল বিদেশিদের উদ্দেশ্য। এই বিদেশি শাসকদের মোকাবিলা করার জন্য চীনা শাসকদের সামরিক শক্তি প্রয়োগ সম্ভব ছিল না। প্যারা করে তুংচি সরকার সংস্কারের মাধ্যমে চীনকে নতুন পথে চালিত করার চেষ্টা করেন। তাদের প্রস্তাবিত সংস্কার ছিল রক্ষণশীল ধ্যান ধারণার উপর প্রতিষ্ঠিত, যে জন্য তাদের কর্মসূচিকে কনফুসিয়াসের আদর্শের সঙ্গে যুক্ত করা হয়ে থাকে। রক্ষণশীলতা সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে বিদেশিদের অনুকরণের কথা ভাবা হয়। প্রিন্স কুং বলেন, বিদেশিদের ভালো জিনিসগুলি গ্রহণ করা উচিত। তাদের কাছ থেকে আধুনিক প্রযুক্তিবিদ্যা ও বিজ্ঞান গ্রহণ করে চীনের পুরাতন ঐতিহ্যের মধ্যে সমন্বয় ঘটাতে হবে। কুং এর মতে, বিদেশিদের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখলে চীন লাভবান হবে। প্যারা করে বিদেশি শক্তিবর্গের প্রতি চীন সরকার উদার প্রকৃতির নীতি বা সহিষ্ণু নীতি অনুসরণ করে। বিদেশিদের আস্থা অর্জনের জন্য সরকারের নীতি ছিল নজরানা পদ্ধতি বর্জন করে সন্ধি পদ্ধতি অনুসরণ করা। অবশ্য এশীয় দেশগুলির ক্ষেত্রে নজরানা পদ্ধতি অব্যাহত রাখা হয়। অবশ্য তুংচি সরকার সিদ্ধান্ত নেয় বল প্রয়োগের মাধ্যমে বিদেশিদের স্বার্থসিদ্ধির প্রয়াস সহ্য করা হবে না। চীনের নীতি হবে আজ্ঞাবহের প্রতি সদয় আচরণ ও বিদ্রোহীদের প্রতি শাস্তি বিধান। সন্ধি পদ্ধতির কার্যকারিতার ফলে বিদেশি বণিকদের ক্রিয়াকলাপ সংশ্লিষ্ট সন্ধির শর্তের মধ্যে সীমিত হয়ে পড়ে। এতে মাঞ্চু সরকারের সুবিধা হয়। দাবিগুলি সীমিত সংযত রাখা, বিনা শুল্কে ব্যবসা ও বাণিজ্য বন্ধ রাখা, এগুলো সম্ভব হয়। প্যারা করে 1861-তে একটি আধুনিক বিদেশ দপ্তর সুংলি ইয়ামেন স্থাপিত হয়েছিল। এটির কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না। এর উত্থান ঘটে সমকালীন চীনের রাজনৈতিক অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে। সুংলি ইয়ামেন 5টি বৈদেশিক দপ্তর নিয়ে গঠিত হয়: ব্রিটিশ, ফরাসি, আমেরিকা, রুশ এবং উপকূল প্রতিরোধ ব্যবস্থা সংক্রান্ত দপ্তর। এর সঙ্গে জড়িত ছিল শুল্ক দপ্তর ও বৈদেশিক ভাষা শিক্ষা দপ্তর। কয়েকটি আধুনিক প্রকল্পের সঙ্গে সুংলি ইয়ামেন জড়িত ছিল: বিদ্যালয় প্রতিষ্ঠা, বিজ্ঞান চর্চা, শিল্প পরিবহনে উন্নতি ইত্যাদি। ইয়ামেনের অধীনে বাণিজ্য তত্ত্বাবধায়কের 2টি পদ সৃষ্টি হয়েছিল। উদ্দেশ্য ছিল পিকিং থেকে বাণিজ্যিক ও বৈদেশিক রাষ্ট্র দপ্তরের প্রভাব হ্রাস করা। কালক্রমে এটি চীনা বৈদেশিক দপ্তরে পরিণত হয়। প্যারা করে দেখো, তুংচি সরকার একদিকে আত্মনির্ভরতা, অন্যদিকে বিদেশিদের অনুকরণের মধ্যে সামঞ্জস্য বিধানে সচেষ্ট হয়। চীনারা যাতে স্বদেশে বসে বিদেশি ভাষা, জ্ঞান, বিজ্ঞান অনুশীলনে সুবিধা পায়, সেজন্য পিকিংয়ে 1862-তে তুং ওয়েন ওয়ান নামে একটি মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। মার্টিন নামে এক মার্কিন পণ্ডিত ইংরেজি শিক্ষক হিসেবে নিযুক্ত হন। ক্রমশ এখানে গণিত, জ্যোতির্বিদ, রসায়ন, শরীরবিদ্যা, আন্তর্জাতিক আইন প্রভৃতি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়েছিল। সরকার উপলব্ধি করে চীনে পাশ্চাত্য জ্ঞানের প্রসার ব্যাপকতর হওয়া প্রয়োজন। মার্টিনের উদ্যোগে হেনরি ওয়েটনের এলিমেন্টস অফ ইন্টারন্যাশনাল ল গ্রন্থটি চীনা ভাষায় অনুবাদ করা হয়। গুরুত্ব দেওয়া হয় ভূগোল বিষয়ে। 1871 খ্রিস্টাব্দে প্রথম এক চীনা ছাত্রকে বিদেশে পাঠানো হয় উচ্চশিক্ষার জন্য, যদিও পরে তা বন্ধ করা হয়। প্যারা করে দেখো, তুংচি সরকার সামরিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব দেয়। প্রিন্স কুং আধুনিক রণতরী নির্মাণে উৎসাহী ছিলেন। প্রাদেশিক নেতারা কামান, বন্দুক ইত্যাদির উপর গুরুত্ব দেন। এক্ষেত্রে পশ্চিমের সামরিক প্রযুক্তির অনুকরণ করার চেষ্টা করা হয়। 1862 থেকে 63 খ্রিস্টাব্দে জাহাজ নির্মাণের প্রথম প্রচেষ্টা বেশি সাফল্যমণ্ডিত হয়নি। 1865-তে সাংহাইতে একটি অস্ত্রশস্ত্র কারখানা নির্মিত হয়েছিল। 1871-এ একটি অস্ত্রাগার এবং 1875-এ গোলা বারুদের কারখানা নির্মিত হয়। রাষ্ট্রীয় নৌবহর, নৌবিদ্যা ও সামরিক শিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠান স্থাপিত হয়। সরকার উপলব্ধি করেন সামরিক শক্তি বৃদ্ধি ছাড়া আন্তর্জাতিক মর্যাদা অর্জন করা সম্ভব নয়। প্যারা করে
আত্মশক্তি বৃদ্ধির জন্য তুংচি সরকার বিদেশিদের সঙ্গে সংঘর্ষের পরিবর্তে এক প্রকার সহযোগিতা গ্রহণ করায় পশ্চিমী শক্তিবর্গ এই সরকারকে সাহায্য দানে স্বীকৃত হয়েছিল। অবশ্য চীনের শান্তি বজায় রাখতে এবং আধুনিকীকরণে সহায়তা করেছিল নিজেদের বাণিজ্যিক ও সাম্রাজ্যবাদী স্বার্থ সিদ্ধির জন্য। বিদেশিদের লক্ষ্য ছিল বাণিজ্যের মাধ্যমে সর্বাধিক মুনাফা অর্জন করা। মার্কিন মন্ত্রী অ্যানসন এবং ব্রিটিশ মন্ত্রী ফেডারিক রুশ চীন সম্পর্ককে একটি সহযোগী ভিত্তিক নীতি সমর্থন করেন। প্যারা করে দেখো, তুংচি শাসনকালে এইভাবে সংস্কারের মধ্য দিয়ে একাধিক পরিবর্তন করার চেষ্টা করা হলেও প্রকৃত রেস্টোরেশন ঘটেছিল কিনা সে বিষয়ে বিতর্ক আছে। পরিবর্তন সত্ত্বেও শাসকের দৃষ্টিভঙ্গি ছিল প্রাচীনপন্থী। কনফুসিয়াসের তত্ত্বের স্থিতাবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছিল, সেই সঙ্গে চীনের প্রাচীন সমাজ ও মূল্যবোধকে তুলে ধরা হয়েছিল। চীনের প্রধান সামাজিক কাঠামোর মধ্য থেকে সংস্কার প্রচেষ্টা চালানো হয়। রাজমাতা জুসি ছিলেন রক্ষণশীল, তিনি সংস্কারগুলিকে বেশি দূর নিয়ে যেতে চাননি। পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব উপলব্ধি করলেও তিনি রক্ষণশীল সমাজের কাছে অপ্রিয় হতে চাননি। প্যারা করে দেখো, এমসি রাইট তুংচি আন্দোলনকে চীনা রক্ষণশীলতার শেষ অধ্যায়ে বলেছেন। তুংচি শাসকরা সমাজ ব্যবস্থার গতানুগতিক শ্রেণীভেদ বজায় রাখতে চেয়েছিলেন। তারা কনফুসীয় নীতিতে বিশ্বাসী ছিলেন এবং সমাজকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে এবং অগ্রসরের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন। অভ্যন্তরীণ বিদ্রোহ দমন ও বিদেশি হামলা বন্ধের জন্য চীনের অর্থনৈতিক ও সামরিক শক্তির প্রয়োজন ছিল। এ ব্যাপারে কিছুটা তৎপরতা গ্রহণ করা হলেও যে সকল সংস্কার সাধিত হয় সেগুলি দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানের জন্য যথেষ্ট ছিল না। প্যারা করে দেখো, তুংচি আন্দোলনের মধ্য দিয়ে চীনে ব্যাপক পরিবর্তন ঘটলেও প্রকৃতপক্ষে তা আধুনিক ছিল না। কোনো মৌলিক পরিবর্তন সাধিত হয়নি। মাঞ্চু বংশ এবং প্রশাসনকে বাঁচিয়ে রাখার জন্য সাধারণ মানুষের অবস্থার উন্নতি ঘটানো হয়নি। বিদেশি সাম্রাজ্যবাদের মোকাবিলা করা সম্ভব হয়নি। প্যারা করে তুংচি সরকার অভ্যন্তরীণ শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়। বিদেশিদের সঙ্গে সহযোগিতামূলক নীতি গ্রহণ করা হলেও ইঙ্গো চীন সম্পর্কে চিড় ধরে। 1870-এ চিয়েন সিংয়ের হত্যাকাণ্ড বিদেশিদের সঙ্গে চীনের সম্পর্কের তিক্ততা বৃদ্ধি করে। খ্রিস্ট ধর্মের প্রচারকরা কনফুসীয় ধর্মের বিরোধিতা করতে থাকলে চীনা খ্রিস্টানদের অর্থনৈতিক কার্যকলাপের ফলে বিদেশিদের সঙ্গে ইংল্যান্ড ফ্রান্স সম্পর্কের আরও অবনতি হয়। তুংচি সরকার এর আপোষমূলক নীতি ও সন্ধি পদ্ধতি বিদেশিদের সঙ্গে সম্পর্কের উন্নতি বিধানে সক্ষম হয়নি। এর ফলে চীনাদের মধ্যে বিদেশি বিরোধী এবং সেই সঙ্গে তুংচি সরকার বিরোধী মনোভাব বৃদ্ধি পেতে থাকে। প্যারা করে দেখো, শেষ প্যারা, এর গুরুত্বটা দেওয়া হয়েছে এই প্যারাতে। তুংচি আন্দোলনের সীমাবদ্ধতা সত্ত্বেও সংস্কার প্রচেষ্টাগুলি চীনে আধুনিক শিল্প ও পুঁজিবাদের প্রসার ঘটায়। চীনের বাণিজ্যিক অগ্রগতি এই সময় লক্ষ্য করা যায়। সামরিক শক্তি তুলনামূলকভাবে বৃদ্ধি পায়। চীনা শিল্প সংস্কৃতির ক্ষেত্রে কিছুটা মুক্ত হওয়া প্রবেশ করে। পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের অনুশীলনের উপর গুরুত্ব দেওয়া হয়, যা ইতিপূর্বে অভাবনীয় ছিল। বিদেশি পুস্তকের চীনা ভাষায় অনুবাদ জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে চীনকে সমৃদ্ধ করে। ব্যর্থতা সত্ত্বেও প্রমাণিত হয় চীনা সমস্যার সমাধান রক্ষণশীল আন্দোলনের হাতে নেই। এর ফলে আত্মশক্তি বৃদ্ধির আন্দোলন, বক্সার আন্দোলন এবং শেষ পর্যন্ত প্রজাতান্ত্রিক আন্দোলনের পথ প্রশস্ত করেছিল। সুতরাং বলা যায় যে তুংচি শাসনকালে সেই অর্থে প্রকৃত পুনঃস্থাপন বা রেস্টোরেশন না হলেও পরবর্তী বৃহত্তর আন্দোলন ও পরিবর্তনের পরোক্ষ সূচনা হয়েছিল। এই ছিল তুংচি পুনঃস্থাপনের প্রকৃতি বা তুংচি পুনঃস্থাপন কি যথার্থই পুনঃস্থাপন ছিল, তার উপরে 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।